বলো। ম্যাম, ইনাইয়া কিন্তু রূপনগর গ্রামে গিয়ে সব কিছু জানার চেষ্টা করছে। ও যদি একবার এসএস কোম্পানির আসল খুনির বিষয় জেনে যায় তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। লোকের কথা শুনে অপরিচিত মহিলার কণ্ঠের হাসির শব্দ শোনা যায়। অপর পাশে মহিলা বলে, ইয়েনা আমার শত্রু না, আবার বন্ধুও নয়। ইয়েনা শুধু দানের একটি গুটি। আসল খেলা খেলছে অরণ্য রাজ চৌধুরী। অরণ্য যতদিন রয়েছে ততদিন ইয়ানার কোনো ধরনের ক্ষতি করা সম্ভব না। আর অরণ্য আমাকেও খুন করবে না, ওকে রাস্তা থেকে সরাতে হবে। কিন্তু ম্যাডাম, অনন্য রাজ চৌধুরীকে কি খুন করা সম্ভব? সম্ভব নয়, আবার অসম্ভবও নয়। চৌধুরী কোম্পানি থেকে বের হয় ইনায়া। তার জন্য মিটিং রয়েছে, যার জন্য সে তার পিএকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ইভান ইনার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। তার বুকটা ব্যথা করছে। ইনার কণ্ঠ অরণ্যর জন্য ভালোবাসার কথা শুনে তার কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। ইভান শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনার দিকে। অন্যদিকে প্রভা অফিস রুমে বাইরে দাঁড়িয়ে থাকে। ইভান আর ইনার কথা শুনে সে সব বুঝতে পারে। প্রভার কষ্ট হয় ইভানের জন্য, কিন্তু সে ইভানের কাছে যায় না। আজ এসএস কোম্পানির সকলের শেয়ারের মালিকের সাথে ইনার মিটিং রয়েছে। তারা এতদিন এসএস কোম্পানির জন্য মালিকের সাথে কথা বলেছে, যার চেহারা তারা দেখতে পারে নাই, কিন্তু আজ সম্মুখে দেখবে আসল এমডিকে। মিটিং ঠিক করে কোম্পানির ম্যানেজার। এসএস কোম্পানির আদালতের নোটিশে বন্ধ থাকায় সেখানে কোনো ধরনের মিটিং করা সম্ভব না, যার জন্য শহরের এক রেস্টুরেন্টে তাদের সকলে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে। ইনার গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। ইনার গাড়ি থেকে বের হয়, তার পরনে ব্যাকস্যুট দেখতে একদম বিজনেস ওমেন লাগছে। প্রায় 15 দিন তাকে কারণে এতদিন যাবতীয় ঝামেলার কারণে সে ব্যবসা থেকে দূরে থেকেছে। তবে এখন থেকে সে নিজের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে চায়। এখন সফলতা অর্জন করতে চায়। ইনার রেস্টুরেন্টের ভেতর ঢুকে যায়। তার দিকে সকলে তাকিয়ে থাকে। ইনার ব্যান্ড এই শহরে যথেষ্ট জনপ্রিয়, আর সে চৌধুরী কোম্পানির এমডি রূপে কাজ করেছে, যার জন্য সকল শেয়ারের মালিক তার পরিচিত। ইনার সবার সাথে পরিচয় পর্ব শেষ করে প্রথমে সকলে অবাক হয়, পরে সব ঘটনা সত্যি তাদের জানায় ইনা। এসএস কোম্পানির পূর্বে করা সকল ডিল টাকার লেনদেন বন্ধ করে দেয় ইনা। যতদিন না নতুন করে আদালতের নির্দেশে এসএস কোম্পানির খুলবে, ততদিন সকল প্রকার আর্থিক আর প্রাতিষ্ঠানিক কাজ অফ থাকবে। সকল শেয়ারের সাথে কথা বলে ইনা বুঝতে পারে ওনারা সকলে এতদিন অনেক টাকা নষ্ট করেছে এসএস কোম্পানির এমন জঘন্য। তবে ইনা তাদের বলে সব টাকা ফেরত দেওয়া হবে। তারা নিজেদেরকে সে নির্দোষ প্রমাণ করবে আর আসল অপরাধীর শাস্তি দেবে। আবার এসএস কোম্পানির তার কাজ শুরু করবে, এবং এবার কোনো বিষাক্ত বা খারাপ পণ্য তৈরি করা হবে না। যথেষ্ট গুণগত মানসম্পন্ন জিনিস তৈরি করা হবে। ইনার সকলের বিশ্বাসযোগ্য করতে সক্ষম হয়, আর সে আগে থেকে ব্যবসা সামলায়, যার জন্য সে জানে কি করে মানুষের মন জয় করতে হয়। প্রায় 2 ঘন্টা পর মিটিং শেষ হয়। সকলে খাওয়া দাওয়া শেষ করে একসাথে। অরণ্য আজ তার কোম্পানি অনেক দিন পর এসেছে। প্রচুর কাজ জমা হয়েছে, যা শেষ করতে অনেক সময় লাগবে। অরণ্য মেসেজ করে ইনায়াকে বলে দেয় তার বাড়ি ফিরতে অনেক রাত হবে। অন্যদিকে ইনিয়া বাড়িতে ফিরে আসে। ফ্রেশ হয়ে সে ওয়াশরুম থেকে বের হয়। আজ তার হাতে সময় রয়েছে, যার জন্য সে ঠিক করে দুপুরের রান্না সে করবে। ইনার রান্নাঘরে যায়, কিন্তু সেখানে সে যা দেখে তা দেখে তো পুরো অবাক। রেহানা বেগম রান্নাঘরে রান্না করছে, যা দেখে ইনা পুরো অবাক হয়ে যায়। বিয়ের পর থেকে রেহানা বেগমকে কখনো রান্নাঘরে বা বাড়ির অন্য কোনো কাজ করতে দেখে নাই। অরণ্য বলেছিল যখন সে বাইরে থাকে তখন তার আম্মু রুম থেকে বের হয়। রেহানা বেগম ইনায়াকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে বলে, ইনায়া তুমি এখানে আর বাহিরে দাঁড়িয়ে রয়েছো কেন? রেহানা বেগমের কথা শুনে ইনায়া রান্নাঘরের ভেতরে যায়। এরপর হাসি মুখে বলে, মা আপনি রান্নাঘরে এসেছেন কেন? কোনো কারণে? কিছু লাগবে আপনার? আমি কি হেল্প করব? ইনার কথা শুনে রেহানা বেগম হেসে বলে, না প্রয়োজন নেই, আসলে সাইমার পেটে হঠাৎ করে ব্যথা করছে, যার জন্য একটু গরম পানি করছি, আর দুপুরে খাবার রান্না করব। রেহানা বেগম রান্না করবে? কথাটা অবিশ্বাসে শোনালো ইনার কাছে। হঠাৎ করে রেহানা বেগমের এমন পরিবর্তন কি করে হলো? ইনা বলে, সাইমার পেটে কি অতিরিক্ত ব্যথা করছে? আর মা আপনি রান্না করবেন না হঠাৎ? মানে আপনি তো রুম থেকে বের হন না। আজ কি অন্য বাসায় নেই বলে রান্না করবেন? রেহানা বেগম ইনার কথায় রাগ করে নাই, কারণ ইনিয়া যে কথাটা কৌতূহল নিয়ে তা উনি বেশ বুঝতে পারে। রেহানা বেগমের অরণ্যের প্রতি রাগ অভিমান সব রয়েছে, কিন্তু সে তার জেদের কারণে নিজের ছেলে মেয়েদের উপর থাকা সকল দায়িত্ব ভুলে যেতে পারে না। অরণ্য খারাপ, নিষ্ঠুর, কিন্তু তার সন্তান হয় আর সাইমার বাচ্চা পেটে এই সময়
একটা মেয়ে তার মায়ের কাছ থেকে ভালোবাসার যত্ন না পেলে তার এবং তার বাচ্চার ক্ষতি হবে। এখন থেকে রেহানা বেগম সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে উনি সকল দায়িত্ব পালন করবেন, তবে তার সন্তানের করা অন্যায় মাফ করে দিবে না। রেহানা বেগম বলে, আজ থেকে সকল রান্নাসহ ঘরের কাজ আমি করব। মায়ের সকল দায়িত্ব পালন করব। সন্তান অন্যায় বা অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া যায়, কিন্তু তাকে ঘৃণা করা যায় না। রেহানা বেগম কথাটা বলে আবার রান্নার কাজ করে থাকে। সন্তান অন্যায় করেছে কথাটা যে অরণ্যকে মিন করে বলেছে তা ইনা জানে, কিন্তু অরণ্য কি এমন অপরাধ করেছে যে রেহানা বেগম তাকে ঘৃণা করে? অরণ্য যথেষ্ট ভালো আর ভদ্র একজন মানুষ। নিজের মাকে সে অনেক ভালোবাসে, যা তার কথায় স্পষ্ট বোঝা যায়। অরণ্যকে যদি তার চিরশত্রু ভালোবাসতে পারে, তবে তার মা কেন সেটা করতে পারে না? ইনা মনের মধ্যে সাহস জুগিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মু, আপনার আর অরণ্যের মধ্যে কি ঝামেলা হয়েছে? মানে আম, আপনি অরণ্যকে ঘৃণা কেন করেন? অরণ্য কি অপরাধ করেছে? ইনার কথায় রেহানা বেগম বলে, একদিন বলবো যে তোমার স্বামী ঠিক কতটা নিষ্ঠুর। যদি এখন জানতে পারো, তাহলে মনের মধ্যে থাকা অপ্রকাশিত ভালোবাসা ঘৃণার অতলে হারিয়ে যাবে। ইনা বোকার মতো চুপ করে শুনে যায়। সে রেহানা বেগমের কথার মানে বুঝতে পারে না, তবে ইনায়ার আর কিছু জিজ্ঞেস করে না। ইনা আর রেহানা বেগম রান্না করছে। ইনায়া আগে থেকে রান্না পারে, যার জন্য তাকে কিছু শিখিয়ে দিতে হয় নাই। দুপুরে রান্না শেষে করে ইনায়া রুমে চলে আসে। এসি ঠান্ডায় শরীর শীতল করার চেষ্টা করে। রুমটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। এ বাড়িতে মানুষ অনেক কম, শুধু হাতে গোনা কয়েকজন। আর বিয়ের পর থেকে প্রতিটা সময় অরণ্য ইনার সাথে থেকেছে, যার জন্য এখন ইনার ভীষণ একা লাগছে। অরণ্যকে ছাড়া সে গভীর একাকিত্ব অনুভব করছে। রুমে অরণ্যর কণ্ঠ না শুনলেও তার ভালো লাগে না। বেডের মধ্যে থাকা ফোন ইনার হাতে নেয়, এরপর অরণ্যকে ফোন দেয়। অরণ্য অফিসের ফাইল চেক করছিল, হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। অরণ্য ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইনায়া কল করেছে। অরণ্য প্রথমে অবাক হয়, এই প্রথমবার ইনায়া তাকে ফোন করেছে। অরণ্য বলে, কি মিসেস ইনারা চৌধুরী, নিজের স্বামীকে অনেক মিস করেছিলেন আপনি? যদি সকালে গাড়ির মধ্যে আমার কথা অনুসারে 4-5টা চুমু দিতেন, তাহলে তো কষ্টে ফিল হতো না। অরণ্য কথা শুনে ইনার মুখে ততক্ষণ চিন্তার ছাপ দূর হয়ে রাগ প্রকাশ পায়। এই লোক তার অনুভূতি কখনো বোঝার চেষ্টা করে না, সবসময় তাকে নিয়ে মজা করতে থাকে। ইনায়া বলে, অরণ্য, আপনি না সত্যি নির্লজ্জ হয়ে যাচ্ছেন। আর আমি আপনাকে কেন মিস করব? হ্যাঁ, রিয়েলি মিস করছেন না আমাকে? তাহলে কেন ফোন করেছেন? সত্যি করে বলুন যে আমার ছাড়া থাকতে পারছেন না। ইনায়া অরণ্যকে মিস করছে, কিন্তু সে তা প্রকাশ করে না। ইনায়া বলে, আপনি কখন বাড়িতে ফিরবেন তা জানতে ফোন করেছি। বলছি, অফিসে কি অনেক কাজ জমা আছে? রাতে বাড়িতে ফিরতে কি অনেক লেট হবে? দুপুরের খাবার কি খেয়েছেন? ইনার কথা শুনে অরণ্য হাসে। ইনায়া যে ধীরে ধীরে অরণ্যর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে তা সে বেশ বুঝতে পারে। ইনা এখন অরণ্যকে নিয়ে চিন্তা করে, তার ভালো মন্দ সকল বিষয়ে খেয়াল রাখে, যা অরণ্যর পছন্দ। অরণ্য বলে, ইনা, আপনাকে না বউ লাগছে আজ, আর দুপুরে খাবো মাত্র 2টা বাজে। রাতে বাড়িতে কখন ফিরবেন? অপেক্ষা করব। ইনার কথা শুনে অরণ্যর হাসির মুখে বিষণ্ণতায় ছেয়ে যায়। অরণ্য আকাশের দিকে তাকিয়ে অল্প হেসে জবাব দেয়, ফিরবো, তবে মানুষ হয়ে না, বরং লাশ হয়ে। তখন অপেক্ষা না, বরং হাহাকার করবেন আমার জন্য। এদিকে অরণ্যর প্রতিটা কথা ইনার মনে ভয়ের সৃষ্টি করে। অরণ্যর কথার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে। অরণ্য মানুষটা যতটা শান্ত, তার বলা প্রতিটা কথা ঠিক ততটা অশান্ত। ইনার মনে ভয় জাগে অরণ্যকে হারানোর। জীবনে চলার পথে সে অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে, কিন্তু তার জীবনে আগন্তুক বা নতুন বসন্তের মতো আগমন হয়েছে অরণ্য নামের মানুষটার, যার আগমন যদিও হঠাৎ, কিন্তু সে চায় যেন মানুষটা 1000 বছর স্থায়ী থাকে তার জীবনে। ফোনের অপর পাশে অরণ্য শান্ত, যেন কোনো নীরবতা অন্ধকার হয়ে ছেয়ে যাচ্ছে তাদের জীবনে। ইনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অরণ্য, আমাকে ছেড়ে যাবেন না কখনো আপনি। কথা দিন, যাই হয়ে যাক না কেন, ইনায়ার থেকে দূরে চলে যাবেন না আপনি। ইনার ভীতু আর কাঁপা কাঁপা কণ্ঠ শুনে অরণ্য বুঝতে পারে ইনা ভয় পাচ্ছে, হয়তো তাকে হারানোর ভয়। মানুষ মূলত অভ্যাসের দাস, যার সাথে অল্প সময় থাকে তার মায়া পড়ে যায়। মনের মধ্যে তার প্রতি ভালোবাসার জন্ম না দিলেও তার মায়া সে জড়িয়ে যায়। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি দূরে চলে যায় আপনার থেকে, হারিয়ে যায় কোনো অজানা গন্তব্যে, তবে কি আমার জন্য আপনি কান্না করবেন? ইনা, বলুন না ইনা, কষ্ট হবে না আমার জন্য? অরণ্যর কথা ইনার মনে ভয়ের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয়। অরণ্য এমন করে কথা কখনো বলে নাই। আজ অরণ্যর প্রতিটা কথা ইনার কষ্ট হচ্ছে। অরণ্যকে হারিয়ে ফেললে সে বাঁচবে কি করে? অরণ্য তার সমগ্র অস্বস্তিতে মিশে রয়েছে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা তার দ্বারা অসম্ভব।
ইনায়া বলে, কারণ আপনি কোথাও যাবেন না, বিয়ে করেছেন আমাকে, বউ হয়ে আমি আপনার। যদি ছেড়ে চলে যাবেন তাহলে কবুল বলে বিয়ে কেন করেছিলেন? ইনায়ার কথা শুনে অরণ্য হাসে, তবে বর্তমান পরিস্থিতির কথা অনুমান করে তার হাসি মিলিয়ে যায়। অরণ্য বলে, বউ, আপনি আমার। যদি পুনর্জন্ম বলে পৃথিবীতে কোনো শব্দ থাকে, তাহলে হাজার জন্মে আমি শুধু আমাকে চাইবো আমার জীবনে। তবে জন্মের জন্য আমাকে বিদায় নিতে হবে আপনার জীবন থেকে। অরণ্যর কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে ইনায়া বলে ওঠে, অরণ্য, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। এই ইনায়া মরে যাবে আপনাকে ছাড়া। অরণ্য মৃদু স্বরে জিজ্ঞেস করে, ভালোবাসেন আমাকে ইনায়া? অরণ্য ছোট কথার উত্তর ইনার জানা নেই। অরণ্যর প্রতি তার মায়া রয়েছে। অরণ্য তার সমস্ত অস্বস্তি জুড়ে মিশে রয়েছে। এটাকে কি ভালোবাসা বলে? তবে কি ইনায়া অরণ্যকে ভালোবাসে? কিন্তু ইভানের জন্য তার হৃদয়ের এক কোণে ভালোবাসা রয়েছে, যা মিথ্যা হয়ে যাবে না। ইনায়াকে নিশ্চুপ থাকতে দেখে অরণ্য বলে, ওকে ইনায়া, আমার অফিসের মিটিং রয়েছে, বাই। অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয়। ইনায়া যখন অরণ্যর ফোন রাখার কথা শুনে কিছু বলতে যাবে, এর আগে অরণ্য কল কেটে দেয়। ইনায়া আবার ফোন দেয় অরণ্যকে, কিন্তু অরণ্য রিসিভ করে না। অফিসের মিটিংয়ে সে জয়েন করে। অন্যদিকে ইনায়ার মানে আর মাথার অরণ্যর বলা কথাটা ঘুরতে থাকে। দুপুর প্রায় 2টা বাজে। রান্নাঘর থেকে এসেছে ইনায়া, কিন্তু গোসল করা হয় নাই। ইনায়া বিছানা থেকে উঠে গোসল করে, এরপর ফ্রেশ হয়ে নিচে আসে। সাইমা আর রেহানা বেগম খাবার টেবিলে অপেক্ষা করছে তার জন্য। রেহানা বেগম আজ প্রথম টেবিলে খাবার খেতে এসেছে। ইনায়া খাবার টেবিলে যায়, সাইমার সাথে অল্প সময় কথা বলে, এরপর সকালে খাওয়া দাওয়া শুরু করে। খাবার খাওয়ার মধ্যে সাইমা বলে, ভাবি, অরণ্য ভাইয়া কি দুপুরে খাবার খেয়েছে? ভাইয়া কখন আসবে অফিস থেকে? অরণ্য অনেক দিন পর অফিসে গিয়েছে, যার জন্য অনেক কাজ জমা হয়ে আছে। সব কাজ শেষ করতে প্রায় অনেক রাত হয়ে যাবে, আর দুপুরে একটা মিটিং আছে, যা শেষ করে খাবার খাবে। ওকে। এদিকে সকলে দুপুরে খাবার শেষ করে রুমে চলে যায়। রেহানা বেগম এখন তার মেয়ের অনেক খেয়াল রাখে। ইনার সাথে সাইমার আগে অল্প কথা হতো, কিন্তু এখন সাইমার সাথে সে সাইমার প্রতিটা বিষয় খেয়াল রাখার চেষ্টা করে। রুমে গিয়ে ইনা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় রাত 7টার সময় তার ঘুম ভাঙে। অন্যদিকে ইভান আর প্রভা মিটিং শেষ করে অফিসে সকল কাজ করে বাড়িতে ফিরে। তারা এক গাড়িতে করে চৌধুরীর বাড়িতে পৌঁছায়, কিন্তু ইভান সবসময় চুপচাপ থাকে। প্রভা ইভানের মন খারাপ করে থাকার কারণ জানে, যার জন্য তাকে বিরক্ত করে নাই। ইনার সাথে ইভানের যে সম্পর্ক রয়েছে তা প্রভার অজানা। চৌধুরী বাড়িতে ফিরে ইভান রুমে চলে যায়। রাতের খাবার খাবে না, আজকে তাকে বিরক্ত করতে করতে নিষেধ করে দিয়েছে। রাত প্রায় 7টা। ইনার ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ইনার মন জানে কেমন করছে। অরণ্যকে এত কল দিয়েছে, কিন্তু অরণ্য রিসিভ করে নাই। আর দুপুর অরণ্যর বলা কথা সব ইনার মাথায় ঘুরপাক খাচ্ছে। ইনা ফোন হাতে নেয় অরণ্যকে কল দেওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে অরণ্য গাড়ি ড্রাইভ করছে। আজ ড্রাইভারকে সাথে নিয়ে আসে নাই। অফিসের সকল মিটিং বাদ দিয়ে দিয়েছে। কেন জানি আজ ইনার কথা বড্ড মনে পড়ছে। তার মায়ের মুখ দেখতে ইচ্ছা করছে, ছোট বোনের সাথে কথা বলতে ইচ্ছা করছে। অরণ্য জানে তার সাথে এখন কি হতে চলেছে, তবু তার প্রাণ বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা বা ইচ্ছা করে নাই, কারণ সে জানে একমাত্র তার মৃত্যুর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। তবে শেষবারের মতো ইনার সাথে কথা বলার জন্য অরণ্য ফোন দিবে। এর আগে ইনা তাকে ফোন করে। অরণ্য ফোন রিসিভ করে বলে, ইনায়া। অরণ্যর কণ্ঠ শুনে ইনা তাড়াহুড়া করে বলে, অরণ্য, কোথায় আপনি? বাড়ি ফিরবেন কখন? ইনার কথা শুনে অরণ্য জবাব দেয়, ইনায়া, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল আমার। কি? আমি আপনাকে ভালোবাসি ইনায়া, অনেক বেশি ভালোবাসি। যদি আমি আজ অ্যাক্সিডেন্টে মারা যাই, তবে আপনি ইভানকে বিয়ে করে নেবেন। কিন্তু আমি আপনাকে অন্য কারোর সাথে কি করে দেখব? আমি মারা গেলেও কষ্ট হবে আমার। ইনার সারা জীবন কি আমার হয়ে থাকবেন? অরণ্যর কথার মানে ইনা বুঝতে পারে না। ইনা বলে, কি বলছেন আপনি অরণ্য? আর অ্যাক্সিডেন্ট মানে? ইনার কথা শুনে অরণ্য হাসে। হয়তো এটাই তার শেষ হাসি। ইনা অরণ্যকে ভিডিও কল দেয়। অরণ্য রিসিভ করে। অরণ্য ইনার দিকে অল্প সময় তাকিয়ে থাকে। জীবনে এই মেয়ের প্রতি তার ঘৃণার সরে কখন ভালোবাসা জন্মেছে তা তার জানা নেই। বিয়ের পর যখন কবুল বলেছে, তখন থেকে বউ নামক শব্দটার সাথে জড়িয়ে গিয়েছে। সময়ের সাথে ইনাকে ভালোবেসে ফেলেছে। তবে কষ্ট হচ্ছে আজ ইনায়ের জন্য, অরণ্যর জন্য। তার জীবন নষ্ট হয়ে গেছে। অরণ্য আবার বলে, ভালোবাসি ইনায়া, ভালোবাসি। ইনা অরণ্যর কথায় কানের উত্তর দিতে যাবে, আর এর আগে একটা ট্রাক এসে অরণ্যর গাড়িকে ধাক্কা দেয়। অরণ্য মনে হয় জানতো এমন হবে। ট্রাকের ধাক্কায় গাড়ি উল্টে যায় প্রায়। অরণ্য বলে, আমার মা আর বোনের খেয়াল রাখবেন। এই জন্মে আপনার সাথে সংসার করা হলো না, তবে শুধু একটা আফসোস রয়ে গেল, ভালোবাসি কথাটা আপনার মুখ থেকে শোনা হলো না।
অর্ণর কথা বলার মধ্যেই গাড়ি ভেঙে তছনছ হয়ে যায়, ফোনের ডিসপ্লে ভেঙে যায়, যার জন্য ইনা অরণ্যকে দেখতে পায় না। তবে অরণ্যর মাথা থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে, তা দেখে ইনা চিৎকার দিয়ে বলে ওঠে। রাত প্রায় 9টা। আকাশে থেকে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে। সূর্যের রোদে যখন সমগ্র শহর ঝলসে যাচ্ছে, তখন শান্তির পরশ হয়ে আকাশ থেকে বৃষ্টি পড়ছে। ঢাকা গাজীপুর শহরের একটা রাস্তায় গাড়ির দুর্ঘটনা হয়েছে। গাজীপুর জনবহুল এলাকা থাকার কারণে এখানে দুর্ঘটনা ঘটার সাথে সাথে লোকজনের ভিড় মানে। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান অরণ্য চৌধুরী আজ রাত 2টার সময় গাড়ি দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে। শহরের প্রতিটা সংবাদ মাধ্যম আর গণমাধ্যমে এখন এই কথা ভাইরাল। ঘটনাস্থলে পুলিশ সহ হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। পুলিশ তার উদ্ধারকারী সংস্থার লোক নিয়ে গাড়ির ভেতর থেকে অরণ্যর রক্তাক্ত দেহ বের করে আনছে। অরণ্যর মাথা থেকে রক্ত যেন নদীর স্রোতের মতো বয়ে যাচ্ছে। তার সমস্ত শরীর জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। তার হাতে পায়ে সহ শরীরের অনেক অংশ ছুলে গেছে। উদ্ধারকারী সংস্থা অরণ্য শ্বাস নিঃশ্বাস চেক করার জন্য নাকের কাছে আঙুল দিয়ে দেখে জীবিত রয়েছে। তবে ওর শরীর থেকে আর মাথা থেকে কেমন যেমন করে রক্ত পড়ছে। যদি এখনই ব্লাড যাওয়া বন্ধ না করা হয় তাহলে তাকে বাঁচানো অসম্ভব। প্রায় 30 মিনিট আগেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে ট্রাক এসে জোরে তার গাড়িতে ধাক্কা দেয়, যার কারণ অরণ্যর মাথা গাড়ির সামনের অংশের সাথে লেগে আর গাড়ি উল্টে যাওয়ার কারণে তার পায়ে বা হাতে ব্যথা পায়। অরণ্যর মাথার এত আঘাত পেয়েছে যার কারণে তার বাঁচা প্রায় অসম্ভব। যদি অরণ্য বেঁচে যাওয়া হয় সে সারা জীবন কোমায় থাকবে, না হয় প্যারালাইসিস হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। অরণ্য নিথর দেহ সেখানে উঠানো হয়। তার মুখে দ্রুত অক্সিজেন মাস্ক লাগানো হয়। অ্যাম্বুলেন্স থাকা ডক্টর তার পালস চেক করছে বারবার। মাথা থেকে রক্ত বের হওয়া এখনো বন্ধ হচ্ছে না। শরীরে অন্য সব জায়গা থেকে রক্ত পড়ছে। অরণ্যর অবস্থা কতটা খারাপ তা হয়তো ডক্টর নিজেও বলতে পারবে না। প্রতি মুহূর্তে শরীরের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তার শরীর ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স অবস্থিত একজন বলে, অবস্থা ভালো না। যদি আমার সন্দেহ ঠিক হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ওনার মৃত্যু হবে। এদিকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অরণ্য চৌধুরী প্রায় প্রতিদিন খবরের কাগজে বিজ্ঞাপনে তার নাম ছাপে। মাত্র 25 বছর বয়সে তার ব্যবসায়িক দক্ষতা, বুদ্ধি আর কঠোর পরিশ্রম দিয়ে সে জনপ্রিয়তা অর্জন করেছে। অরণ্য শ্বাস নিঃশ্বাস উঠানামা করছে। জীবনের প্রতিটা পুরুষের স্বপ্ন থাকে তার পরিবার সন্তান নিয়ে ছোট একটা সংসার গড়ে তোলার। অরণ্যর এত সৌভাগ্য কখনো ছিল না। তার জীবন সুখ কথাটা খুব একটা সহ্য হয় না। তবে তার জীবনে ইনার আগমনের পর সে সুখের স্বপ্ন দেখেছে। ভালোবাসার মানুষের সাথে সারা জীবন থাকার পরিকল্পনা করেছে। কিন্তু এক ঝড়ে সব শেষ হয়ে গেছে তার জীবন থেকে। গ্রামে থাকা অবস্থায় অরণ্য একবার বলেছিল সে অভাগা, কথাটা সত্য প্রমাণিত হয়েছে। ছোটবেলা বাবা হারিয়ে এতিম হয়েছে। বিনা অপরাধে মায়ের ঘৃণার কারণ হয়েছে। বোনের সাথে দূরত্ব তৈরি হয়েছে। তবুও তার প্রতি থাকা সকলের অভিযোগ মেনে নিয়েছে। তার জীবনের হঠাৎ করে আসা ঘূর্ণিঝড়ের মতো আগমন হয়েছিল এক রমণীর, যার নাম ইনায়া। অনেক সময় তার সাথে শত্রুতার সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ একদিন তার সাথে বিয়ে হয় অরণ্যর। বিয়ে বাড়ির সকলের সামনে কবুল বলে শত্রু থেকে বৈধ স্ত্রীর মর্যাদা দেয় সে। প্রত্যেকে তার শত্রুর সাথে খারাপ কথা বলে, তাকে আঘাত করে বিয়ের আগে অরণ্যর পরিকল্পনা ছিল এমন কিছু করার। কিন্তু বিয়ের দিন যখন প্রথমবার লাল শাড়ি পরা বধূ বেশে রূপবতী কন্যাকে দেখেছে, তার মুখ থেকে 3বার কবুলের মতো পবিত্র ধ্বনি শুনেছে। যখন তার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে তার বাড়িতে প্রবেশ করেছে, তখন শত্রুর প্রতি থাকা সমস্ত ঘৃণা তার মন থেকে মুছে গেছে। শুধু সামনে হাত ধরে থাকা মানুষটাকে বউ মনে হয়েছে, যার কান্না করা অশ্রু ঝরা 2 আঁখি, তার পরনে বেনারসি আর তার নিষ্পাপ মুখ সব অরণ্যর মুখে মুগ্ধতা তৈরি করেছে। প্রথমবার কোনো নারীর চোখ তাকে আকর্ষিত করেছে, যার মধ্যে বিলীন হয়ে গেছে অরণ্য। ভাগ্যের কি নির্মম পরিহাস! শুধু জীবনে এটুক সুখের কামনা করেছে সে, তাও পূর্ণ হলো না। নিজের প্রিয় শত্রুর সাথে তার ঘর বাঁধা হলো না। তার মুখ থেকে একবার ভালোবাসি শব্দ শোনার ইচ্ছা পূর্ণ হলো না। রাতের আকাশে নিজের প্রিয়তমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমের থাকার সৌভাগ্য আর বুঝি এই জন্মে তা হলো না। অরণ্যর শ্বাস নিঃশ্বাস দ্রুত হয়ে যাচ্ছে। সে দ্রুত গতিতে নিঃশ্বাস নেওয়ার কারণে তার বুক ওঠানামা করছে। অ্যাম্বুলেন্স থাকা ডক্টর অরণ্যর হাতের পা চেক করে সামান্য ভয় পেয়ে তার পাশে থাকা লোককে বলে, অরণ্য চৌধুরী বাড়িতে অরুণা বেগম আর মিলন সাহেব খাওয়া দাওয়া শেষ করেছে মাত্র। প্রায় 9টা বেজে 30 মিনিট। মিলন সাহেব খাবার খাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলেন। আজ রাত 8টার খবর শোনা হয় নাই।
তবে 9:30টার সময় আর কি খবর শুনবে? তবুও উনি টিভি অন করলেন, খবরের চ্যানেলে গেলেন খবর শুনবে বলে। অন্যদিকে অরুণা বেগম টেবিল থেকে সকলের এঁটো খাবার রান্নাঘরে নিয়ে এসে রাখছেন। অরুণা বেগম যখন খাবারের প্লেট হাতে নিলেন তখন মিলন সাহেব মাত্র খাবার চ্যানেলে লাগালেন। খবর চ্যানেলে যাওয়ার সাথে সাথে একজন বলে ওঠে, ব্রেকিং নিউজ, আজ রাত 9টার সময় গাজীপুর শহরে গাড়ির দুর্ঘটনায় আহত হয়েছেন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী অরণ্য রাজ চৌধুরী। পুলিশ গাড়ির ভেতর থেকে তার দেহ বের করেছে। তবে পুলিশের কথা অনুসারে বর্তমানে অরণ্য রাজ চৌধুরীর অবস্থা খুব খারাপ। দুর্ঘটনায় ওনার মাথা থেকে প্রচুর রক্তপাত হয়েছে। এদিকে টিভি থাকা লোকের মুখে অরণ্য রাজ চৌধুরীর নাম শুনে অরুণা বেগমের হাত থেকে খাবারের থালি পড়ে যায়। মিলন সাহেব সোফা থেকে উঠে বসে পড়ে। অরুণা বেগম টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে অরণ্য রাজ চৌধুরী নামটা জলজল করছে এবং অরণ্য ছবি রয়েছে। অরুণা মা বেগম পাশে থাকায় চেয়ারে শক্ত করে ধরে বলে, মিলন, অরণ্য। মিলন চৌধুরী নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এমন হঠাৎ করে অরুণ্যর অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা শুনে উনি সম্পূর্ণ শকড। নাতাশা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে সব শুনেছে। সে তাড়াতাড়ি করে ইভানের রুমের দিকে ছুটে যায়। রুমের মধ্যে অন্ধকার করে বসে আছে ইভান। হঠাৎ দরজার মধ্যে কারো শব্দ শুনে ইভান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বাড়ি থেকে নাতাশার কণ্ঠ শোনা যাচ্ছে। ইভান বিরক্ত নিয়ে দরজা খোলে। সে নাতাশাকে কিছু বলতে যাবে, তার আগে নাতাশা হাঁপাতে থাকে, বলতে থাকে, ইভান ভাইয়া, অরণ্য ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ওনার অবস্থা খুব একটা ভালো না, বাঁচবে কি না সন্দেহ আছে। হঠাৎ করে নাতাশার কথা শুনে ইভান অবাক হয়ে যায়। এরপর যখন শুনতে পারে অরণ্য অ্যাক্সিডেন্ট করেছে তখন সে বলে ওঠে, হোয়াট? ইভান নাতাশার সাথে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। অরণ্যর সাথে তার শত্রুতা রয়েছে, কারণ সে ইনায়ার স্বামী। কিন্তু অরণ্যর সাথে রক্তের সম্পর্ক রয়েছে ইভানের। তার ছোট চাচার ছেলে অরণ্য, তার ছোট ভাই। অরুণা বেগম আর মিলন সাহেব সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। খবরে বলা হয়েছে অরণ্যকে সিটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালের রোডের দিকে। এক গাড়ি চলছে যার মধ্যে একজন নারী কান্না করে যাচ্ছে। অন্যজনের হাত পা অনবরত কাঁপছে। সে আর কেউ না, ইনায়া। তার গলা শুকিয়ে আসছে, বুকের ভেতর ভয় জমা হয়েছে। গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। পাশের সিটে রেহানা বেগম কান্না করছে। মা তার সন্তানের প্রতি যত রাগ করে থাকুক তার সাথে কথা বলা বন্ধ করে দেখে। তবুও সে সন্তান। ইনায়া যখন অরণ্য বলে চিৎকার করে দেয় তখন রেহানা বেগম ছুটে যায় তার রুমে। এরপর গাড়ি থেকে বের হয় হাসপাতালের উদ্দেশ্যে। সাইমা এখনও কিছু জানে না। আর এই অবস্থায় এখন যদি অরণ্যর অ্যাক্সিডেন্টের কথা শুনে তবে সে উত্তেজিত হয়ে যাবে, যা তার সন্তানের জন্য ক্ষতিকর। ইনার হাত পা ভীষণ কাঁপছে। সে বারবার ঘন ঘন শ্বাস ফেলছে। আজ রাস্তা যেন শেষ হচ্ছে না। কখন যে সে হাসপাতালে পৌঁছে অরণ্যকে দেখবে সে আর অপেক্ষা করতে পারছে না। ইনার সমস্ত শরীর পাথরের ন্যায় হয়ে যাচ্ছে। রেহানা বেগম কান্না করছে, কিন্তু তার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। ভাগ্যের উপর তার করুণা হচ্ছে। কি অদ্ভুত, তাই না? ছোটবেলা থেকে একটা মানুষের জীবন থেকে সব কেড়ে নেয়, ও শান্তি হলো না তার ভাগ্যের। যদি এবার অরণ্য তার জীবন থেকে চলে যায় তাহলে সে কি করে বাঁচবে? অরণ্য ছাড়া ইনার কোনো অস্তিত্ব নাই। রাত প্রায় 10টা। হাসপাতাল এসে গাড়ি থামে ইনায়া চৌধুরীর বাড়ির। সকলে সে পৌঁছায় একই সময়। অরুণা বেগম আর রেহানা বেগমের মধ্যে আগে দেখা হয় নাই। বৌভাতের অনুষ্ঠানের দিন রেহানা বেগম রুমে ছিলেন। তবু রেহানা বেগমের কান্না থামাতে অরুণা বেগম তার কাছে যায়, তাকে সান্ত্বনা দেয়। ইনায়া, ইভান, মিলন সাহেব আর নাতাশা হাসপাতালের ভেতর চলে যায়। হাসপাতালের একজন ডক্টর কেবিন থেকে বাইরে বের হয়েছে। ইনায়া তার কাছে ছুটে যায় আর বলে, গাজীপুরে একটু আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই রোগীর কি অবস্থা? ওনাকে কোন কেবিনে রাখা হয়েছে? ও হ্যাঁ, গাজীপুর থেকে একজন অ্যাক্সিডেন্ট রোগী নিয়ে আসা হয়েছে, তবে উনি বেঁচে নেই। অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার সময় উনি মারা গেছেন। ওনার লাশ মর্গে রাখা হয়েছে। ডক্টরের কথা শুনে ইনার শরীর অবশ হয়ে যায়। সে শুধু শুনতে পায় যে উনি আর বেঁচে নেই, মারা গেছেন। ইনার শরীর অবশ হয়ে পড়ে যাবে তার আগে ইভান তাকে ধরে ফেলে। ইনায়া ইনায়া শুধু মৃদু স্বরে উচ্চারণ করে, আমার অরণ্য মারা গেছে। রাত প্রায় 10টা। চারদিকে রাতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। হাসপাতালে এক করিডোরে একজন মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। একজন মা তার ছেলে হারানোর বেদনায় কান্না করছে। পৃথিবীর সকল মায়া, ভালোবাসা, আবেগ তার কাছে এখন তুচ্ছ মরীচিকা। মৃত্যু কথাটাই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আর সত্যি। পৃথিবীতে মানুষের বেঁচে থাকার কত প্রয়াস, সৌন্দর্য, রূপ আর অহংকারের মিথ্যা মায়ায় তারা বন্দী। কিন্তু সকল মায়া, মোহ, সম্পর্কের বন্ধন ছিন্ন করে একদিন মানুষ মৃত্যুর মুখে পতিত হবে।
বহমান জীবন আর স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্য রওনা দিবে। হাসপাতালে করিডোরে কান্না করা এক মায়ের নাম রেহানা বেগম। তার সন্তানের মৃত্যুর খবর শুনে উনি শুনেছেন। সমস্ত হাসপাতাল জুড়ে এখন তার কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে। মায়ের ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যে সন্তানের সাথে গত 10 বছর যাবৎ উনি কথা বলেননি আর মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন নাই, আজ তার মৃত্যুর সংবাদ শুনে উনি পাগলের মতো কান্না করে যাচ্ছেন। মানুষ বেঁচে থাকলে তার প্রতি সকলের কত অভিযোগ, নিরপরাধ হয়েও ঘৃণার পাত্র হয়, কিন্তু মারা যাওয়ার পর তার চরম শত্রু তার জন্য কান্না করে। সমাজের মানুষ তাকে ভালো লোক ছিল বলে সম্বোধন করে। ডক্টর অরণ্যর মৃত্যুর কথা বলে চলে যায়। রেহানা বেগম কান্না করছে, অরুণা বেগম তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ডক্টরের কথা শুনে ইনা পাথরের ন্যায় শান্ত আর পাষাণ হৃদয় মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে। তার চোখ পানির বিন্দুর ফোঁটা দেখতে পাওয়া গেল না। ডক্টরের বলা কথা ইনার কানে পৌঁছায়, কিন্তু তবুও সে নীরব। ডক্টরের বলা কথাটা আবার নিজের মনে আওড়াতে থাকে। তার অরণ্য কি সত্যি মৃত? ইনার মনের মধ্যে থাকা কথার কোনো উত্তর জানা নেই তার, কিন্তু তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, প্রচুর ব্যথা করছে, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি আর এখন নেই। ডক্টরের কথা শুনে মিলন সাহেবের মাথায় হাত দিয়ে সিটে বসে পড়ে। অন্যদিকে ইভান ইনার পেছনে দাঁড়িয়ে রয়েছে। ইনার মনের অবস্থা ইভান বুঝতে পারে। ইনা তার পাশে থাকা দেয়ালে হাত রাখে। দেয়াল ধরে দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে এখন নাই। শরীর ঠান্ডা হয়ে অবশ হয়ে যাচ্ছে। ইনা চোখের সামনে অন্ধকার দেখছে। অরণ্যর হাস্যকর মুগ্ধতায় ভরা চেহারা বারবার ভেসে উঠছে। ইনার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সে পড়ে যাবে তার আগে ইভান ছুটে আসে তার কাছে। ইভান তখন ইনাকে ধরতে যাবে, তার আগে ইনা প্রতিবাদী স্বরে বলে ওঠে, ছুবেন না আমায় ইভান ভাই। আমার স্বামী জীবিত থাকুক বা মৃত, সে ছাড়া আর কেউ আমায় টাচ করবে না। অনুমতি ছাড়া অন্য কোনো পুরুষকে আমাকে ছুতে দিব না। দূরে সরে যান। ইনা তার কণ্ঠ নিয়ে অন্য কোনো শব্দ উচ্চারণ করার শক্তি হয় নাই। সে অজ্ঞান হয়ে যায়। তবে তার জ্ঞান থাকা অবধি অরণ্যর নাম শুধু তার কণ্ঠ ধ্বনিতে উচ্চারিত হয়েছে। পাশে থাকা চেয়ারে ইনার নিথর দেহ লুটিয়ে পড়ল। আজ যদি অরণ্য থাকতো তবে তাকে ধরত। ইনার সব বিপদে তার স্বামী পাশে থেকেছে। ইনা মনে হয় আজও তার প্রত্যাশা করছে। ইভান নিজের হাত গুটিয়ে নেয়। সামনে থাকা নারীকে আজ তার না অন্য কারো স্ত্রী মনে হচ্ছে। অন্য পুরুষের সম্পত্তির ওপর ইভান হক জমাতে চায় নাই। তাকে ছুঁয়ে দেখার ইচ্ছা তার মন থেকে লোপ পেয়েছে। ইভান ইনার নিথর দেহের দিকে তাকিয়ে থাকলো। এরপর দূরে থাকা নাতাশার নাম ধরে ডাক দেয়। সকলের থেকে দূরে নাতাশা আর অনন্য বেগম রয়েছেন। রেহানা বেগম কান্না করছে। মূলত অরুণা বেগম আর নাতাশা তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। ভাইয়ের ডাক শুনে নাতাশা কার কাছে আসে, ইভান বলে, নাতাশা, তুমি ইনায়াকে অন্য কোনো কেবিনে নিয়ে যাও। ইনায়া অজ্ঞান হয়ে গেছে। লাশঘর। দেয়ালে স্পষ্ট খোদাই করে লেখা রয়েছে কথাটা। লাশঘরের চারপাশে এক অদ্ভুত নীরবতা কাজ করছে। কি থমথমে পরিবেশ আর অদ্ভুত ভয়ঙ্কর সব আওয়াজ তার কানে ভেসে আসছে। লাশঘরের সামনে একজন দারোয়ান বসে রয়েছে, তার হাতে একটা লাঠি। দারোয়ান কম, তাকে দেখে কোনো ভয়ঙ্কর পিশাচ মনে হচ্ছে। দারোয়ান সামনে থাকা দুজন পুরুষ আর একজন নারীর দিকে দৃষ্টিপাত করে। এরপর গম্ভীর স্বরে বলে, দারোয়ানের গম্ভীর ভাষায় বলা কথা শুনে ইভান সামান্য ভয় পায়। জীবনে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, বহু দেশ শহর ভ্রমণ করেছে, কিন্তু আজ প্রথম লাশঘর নামে এক অদ্ভুত জায়গায় তাকে আসতে হয়েছে। তার পাশে রয়েছে মিলন সাহেব আর নাতাশা। হাসপাতালে এক ফাঁকা রুমে অজ্ঞান হয়ে যাওয়া ইনায়া শুয়ে রয়েছে। তার শরীর দুর্বল। ডাক্তার তাকে ভিটামিন জাতীয় ইঞ্জেকশন দিয়েছে। আর রেহানা বেগম এখনও কান্না করে যাচ্ছেন। অরুণা বেগম তাকে সান্ত্বনা দিচ্ছে। হাসপাতালে থাকা এক ওয়ার্ড বয় বলেছে মৃত ব্যক্তির লাশ মর্গে রাখা হয়, যার জন্য ইভান চৌধুরী আর মিলন সাহেব এখানে এসেছে। অরণ্যর পরিবারে কোনো পুরুষ সদস্য নাই। নাতাশা তাদের সাথে এসেছে। যদি কোনো খারাপ সংবাদ হয় তাহলে তার বাবাকে সামলাতে হবে। ইনার অজ্ঞান ফিরতে এখনও সময় রয়েছে। ডক্টর যা ইঞ্জেকশন দিয়েছে প্রায় 2 ঘন্টার পর তার জ্ঞান আসবে। দারোয়ানের কথা জবাব মিলন সাহেব দেয়। প্রায় 2 ঘন্টা আগে অরণ্য রাজ চৌধুরী নামে একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। দারোয়ান মিলন চৌধুরীর কথা শুনে বলেন, কে আপনারা? কোনো মানুষ মারা গেছে? আপনাদের লাশ লাগবো? এই জায়গায় হাজার হাজার মানুষের লাশ আছে প্রতিদিন। একটু আগে একটা মানুষ মারা গেছে, তার দেহ এখানে নিয়ে এসেছে। যান দেখুন উনি আপনার আত্মীয় কিনা। ইভান আর মিলন সাহেব দারোয়ানের তার সাথে ভেতরে ঢুকে যায়। নাতাশা তাদের সাথে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু ইভান তাকে নিষেধ করে দেয়।
নাতাশা বাচ্চাও ভয় পাবে। লাশঘরের ভেতরে ইভান শুকনো ঢোক গেলে সারা রুম বরফের ন্যায় শীতল, শরীরে হাড্ডি মাংস জমে যাওয়ার উপক্রম। মগ্নের মধ্যে প্রায় শতখানেক লাশ রয়েছে, সবার শরীর সাদা কাপড় দিয়ে মোড়ানো হয়েছে। মিলন সাহেব আর ইভান এগিয়ে যায়। দারোয়ান তাদের একটা লাশের কাছে নিয়ে যায়, যার সমস্ত শরীরে সাদা কাফনের কাপড় দিয়ে আবৃত। সদ্য মারা যাওয়ার কারণে রক্তের লাল বিন্দু বিন্দু সাদা কাপড়ে উপর রয়েছে। মৃতদেহের কাছে গিয়ে ইভানের শরীর ভয় বা কষ্টে ঠান্ডা বরফ হয়ে যায়। মিলন চৌধুরী খুব শান্ত, কিন্তু সেটা শুধু তার বাহিরে। মৃতদেহের দিকে এক দৃষ্টিতে একবার তাকিয়ে দেখেন উনি। আজ থেকে প্রায় 17 বছর আগে ঠিক এমন এক অ্যাক্সিডেন্ট তার ছোট ভাই মারা গেছে। অরণ্যর বাবা নিলয় চৌধুরী আর রেহানা বেগমের যখন বিয়ে হয় তখন মিলন চৌধুরী তা মেনে নেন নাই, কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন আর নিলয় মিলন সাহেব না জানিয়ে বিয়ে করেছিলেন, যার জন্য রাগে অভিমানে নিলয় চৌধুরী আর রেহানা বেগমকে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু মিলন সাহেব তার ভাইকে অনেক ভালোবাসত, শুধু তার অভিমান আর বংশের মর্যাদা রক্ষার জন্য উনি এমন করেছেন। চৌধুরী বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর নিলয় চৌধুরী আর রেহানা বেগম স্বস্তির এক বাসায় ঠাঁই নেন, যা মিলন সাহেব তার গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে। নিলয় সাহেব তখন বেকার ছিলেন, কোনো চাকরি না করার কারণে তার সংসার অভাব দেখা দেয়। মিলন সাহেব গোপনে তার বন্ধুর এক কোম্পানিতে চাকরি করার সুযোগ করে দেয়। যদিও নিলয় সাহেব বা রেহানা বেগমের বিষয়ে কিছুই জানতো না, তাদের সংসার সুখে শান্তিতে চলতে থাকে। কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় অরণ্য আর সাইমা। অরণ্য যখন 10 বছর বয়স তখন নিলয় সাহেব অ্যাক্সিডেন্টে মারা যান। মিলন চৌধুরী ভাইয়ের মৃত্যুর কথা শুনে বস্তিতে ছুটে আসে, কিন্তু তখন অরণ্য আর রেহানা বেগম মিলন সাহেবকে তার বাবার হত্যাকারী মনে করত। সম্পত্তির লোভে মিলন সাহেব তার আপন ভাইকে হত্যা করেছে, এই কথা তাদের মনের মধ্যে গেঁথে যায়। এরপর মিলন সাহেব তাদের সামনে আসে নাই। তার ভাইয়ের মৃত্যুর জানাজা উনি পড়েছেন, কিন্তু সেটা অরণ্য চোখের অগোচরে। সকলে যখন নিলয় সাহেবের কবর দিয়ে চলে যান তখন মিলন সাহেব তার ভাইয়ের কবরের কাছে যায়। মৃত ভাইয়ের কবরের মাটি আঁকড়ে ধরে কান্না করে। স্বামীর মৃত্যুর পর আবার রেহানা বেগমের সংসারে অভাব ঘনিয়ে আসে। অরণ্যর বয়স তখন মাত্র 10 বছর আর সাইমার 6 বছর। যুবতী বিধবা রেহানা বেগম শিক্ষিত ছিলেন, যার জন্য উনি চাকরি করার সিদ্ধান্ত নেন। মিলন সাহেব তখন রেহানা বেগমকে একটা স্কুলে চাকরি দেয়, তাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, যার বিষয়ে তার কিছু জানতো না। অরণ্য যখন ভার্সিটিতে পড়ে তখন সে নতুন বিজনেস শুরু করার চেষ্টা করে। মিলন চৌধুরী সবসময় অরণ্যর প্রতিটা কার্যকলাপে নজর রাখে, অরণ্যর ব্যবসা তাকে সাহায্য করে। অতীতের কথা মনে হতে মিলন চৌধুরীর চোখে জল চলে আসে। উনি লাশের উপর থেকে কাঁপা কাঁপা হাতে সাদা কাপড় সরান। এরপর যা দেখে তাতে উনি অবাক হয়ে যান। নাতাশা অনেক সময় ধরে তার বাবা আর ভাইয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার বাহির হচ্ছে না, তার মনে ভয় করছে। প্রায় 5 মিনিট পর মিলন সাহেব আর ইভান বেরিয়ে আসে। দরজার কাছে আসতে নাতাশা উৎসুক দৃষ্টিতে জিজ্ঞেস করে, আপু কি দেখলে তোমরা? যে লোক মারা গেছে উনি অরণ্য ভাইয়া নাকি অন্য কেউ? নাতাশার কথা শুনে মিলন সাহেব ওর মাথায় হাত রেখে বলে। মিলন সাহেবের কথা শুনে নাতাশা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। এরপর দৌড়ে যায় রেহানা বেগম আর অরুণা বেগমকে এই খবর দিতে। ইনার কোলে থাকা বাচ্চা তার ছোট ছোট হাত দিয়ে ইনার মুখে আঘাত করছে। এতক্ষণ ইনা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়েছে, তাকে কোলে নিয়ে আদর করেনি, যার কারণে তার অভিমান বা রাগ হয়েছে। তাদের দুজনের খুনসুটির মধ্যে রুমে প্রবেশ করে সাইমা। সাইমা কোমরে হাত দিয়ে বলে, আয়ান, তুমি সকালে ঘুম থেকে উঠে মামির রুমে চলে এসেছো? মামি অফিসে যাবে, রেডি হতে দাও সোনা। সাইমা কথাটা বলে এগিয়ে আসে ইনা আর আয়ানের কাছে। এরপর আয়ানকে হাত বাড়িয়ে তার কোলে যাওয়ার জন্য ডাকে, কিন্তু আয়ান আরও শক্ত করে ইনাকে জড়িয়ে ধরে। সে তার মাম্মাকে ছেড়ে যাবে না। আয়ানের এমন কাণ্ড দেখে ইনা আর সাইমা দুজন হেসে ওঠে। সাইমা বলে, কি সুন্দর, মামিকে পেয়ে মাকে ভুলে গেল। মামি একবার অফিসে যাক, তখন দেখবো আয়ানকে কে কোলে নেয়। অরণ্যর বাড়ির প্রাণ ফিরে এসেছে। সকলেই এখন হাসি খুশি। প্রায় 1 বছর 6 আগে সাইমার সন্তান হয়েছে, যার নাম আয়ান। আয়ানের বাবা বিদেশ থেকে কয়েকদিন আগেই ফিরে এসেছে। অরণ্য কোমায় চলে যাওয়ার পর থেকে তার কোম্পানির সকল দায়িত্ব ইনায়া পালন করছে। অরণ্যর বাড়িটা এখন আগের মতো মৃত মানুষ দিয়ে ঘেরা নয়, বরং এখন প্রত্যেকে হাসি খুশি। তবে সকল সুখ আর পূর্ণতার মধ্যে একজনের অনুপস্থিতি সবাইকে পীড়া দেয়, যার নাম অরণ্য। ইনার জীবন এখন যান্ত্রিক হয়ে গেছে, সকাল অফিস আর রাতে বাড়ি ফিরে আসা। 2 বছরে তার জীবন এমন করে চলছে, প্রতিটা দিন তার কাছে কয়েক শত বছরের সমান।
অফিসের দায়িত্ব, সংসারের দায়িত্ব, সবার সাথে হাসি মুখে কথা বলা, সব নাটক করে সে আজ বড্ড ক্লান্ত। একটু ভালোবাসার কাঙ্গাল সে। তবে ইনায়ের অন্তের চাওয়া পাওয়া তার অন্তরে দাফন করে সকলে মিথ্যা ভালো থাকার নাটক করে যাচ্ছে। রেহানা বেগম এখন সংসারে মায়ের সকল দায়িত্ব পালন করে, আগের মতো করে বন্দি থাকে না। বাড়িতে থাকা অবস্থায় নাতি আর মেয়ের সাথে সময় কাটান, আর বাকিটা সময় নামাজ পড়ে অরণ্য সুস্থতার জন্য দোয়া করেন। অরণ্য কোমায় যাওয়ার পর থেকে হাসপাতালে নিয়মিত যান উনি। কেবিনের কাছে গিয়ে অরণ্যর হাত ধরে কান্না করেন, কিন্তু অরণ্য এখন বড্ড নিষ্ঠুর হয়ে গেছে। সকলের কান্না কষ্ট তার পাষাণ হৃদয় গলাতে পারে না। সে শান্ত চুপচাপ হয়ে বিছানায় শুয়ে আছে, যেন কোনো মৌন ব্রত রেখেছেন। চৌধুরী বাড়ির কাছে এখন অরণ্যের পরিবারের সুসম্পর্ক হয়েছে। অরুণা বেগম আর মিলন সাহেব প্রায়ই বাড়িতে আসে। রেহানা বেগম আর সাইমাও ওই বাড়িতে যায়। ইনায়া আর ইভান এখন বন্ধুর মতো থাকে। বিজনেস ও অন্য বিষয়ে একে অপরের সাহায্য সহযোগিতা করে। ইভানের প্রভাব সম্পর্কে আগের মতো দূরত্ব নেই। একসাথে কাজ করার ফলে তারা এখন বন্ধুর মতো চলাচল করে। কখনো কোনো মানুষের অনুপস্থিতিতে জীবনে থেমে থাকে না, শুধু সকল কষ্ট লুকিয়ে হাসতে জানলে জীবন সুন্দর। শহরের সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটা চৌধুরী কোম্পানি আর অরণ্য কোম্পানি, যার নাম আরসি। চৌধুরী বাড়িতে ইনায়া উপস্থিত হয়। গত কয়েকদিন ধরে অরুণা বেগম অনেক অসুস্থ। অফিসের অতিরিক্ত কাজের চাপের কারণে ইনায়া এতদিন বিজি ছিল, কিন্তু আজ সকল কাজ শেষ করে দেখা করতে এসেছে। ইনায়া এখন অরুণা বেগমের রুমে অবস্থান করছে। অরুণা বেগমের হাত ধরে বলে, মামুনি, তোমার শরীরের অবস্থা এখন কেমন? ডক্টর কি বলেছে? আগের চেয়ে ভালো। ডক্টর ওষুধ দিয়ে বলেছেন নিয়মিত ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে। ইনায়া অরুণা বেগমের সাথে অল্প সময় কথা বলে। অরুণা বেগম খুঁটিয়ে খুঁটিয়ে ইনার মুখমণ্ডল, চেহারা সবকিছু পর্যবেক্ষণ করে। এরপর হতাশায় নিঃশ্বাস ছাড়ে। জন্ম থেকে ইনা মেয়েটা বড্ড অবাকা। জন্মের পর তার বাবার মৃত্যু হয়। 7 বছর বয়সে তার মায়ের অসুস্থতার কারণে মৃত্যু হয়। ইভানের সাথে জোর করে বিয়ে দেয় অরুণা বেগম, কিন্তু সেখানেও সুখ হয় না। আবার অরণ্যের সাথে বাধ্য হয়ে বিয়ে করে। তবে আজ অরণ্যও অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। অরুণা বেগমের বড্ড কষ্ট হয় ইনার জন্য। মায়ের মন মেয়ে যদি কোনো কথা মুখ দিয়ে নাও বলে, তবু তা বুঝে নেয়। আর ইনায়া ভালো নেই, যা ইনার চোখ মুখ দেখে উনি বুঝে যান। শুধু সকলের সামনে মিথ্যা নাটক করে যায়। তার বান্ধবীর করা প্রমিস সে রাখতে পারল না। অরুণা বেগমের হাত ইনার মাথায় চলে যায়, আলতো করে মাথায় হাত বুলিয়ে দেয়। ইনায়া শান্ত হয়ে যায়। কতদিন আর আজ তার মামুনের আদুরে হাতের ছোঁয়া অনুভব করছে। হৃদয়ের কোণে জমে থাকা কষ্ট যেন তার চোখ দিয়ে পানির বিন্দুর ন্যায় ঝরে যাচ্ছে। ইনার চোখে পানি দেখে অরুণা বেগম তার দিকে হাত বাড়িয়ে দেয়। ইনার শক্ত করে তার মামুনিকে জড়িয়ে ধরে আর বলে, মামুনি, সুখ কোথায় কিনতে পাওয়া যায়? আমি সমস্ত টাকা দিয়ে সুখ কিনতে চাই। সব সময় কেন আমাকে সব কষ্ট সহ্য করতে হয়? কি অন্যায় আর পাপ করেছি আমি মামুনি? এদিকে অরুণা বেগম ইনাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইনা অঝরে কান্না করে দেয়। সে আজ বড্ড টায়ার্ড। জীবনের যুদ্ধে হেরে যায়। সামান্য সুখের আশায় দুঃখের সমুদ্র ডুবে যাওয়া এক পরাজিত নারী। প্রতিটা মানুষের জীবনে কিছু সুখের মুহূর্ত থাকে, যা দিয়ে দুঃখের সময়টা সে পার করে দেয়। কিন্তু অভাগী ইনার জীবনে শুধু দুঃখ সুখ বুঝি সবার ভাগ্যে সহ্য হয় না। একাকিত্ব নামক শব্দটা ইনার সমস্ত অস্বস্তি জুড়ে রয়েছে, যা তার জীবনটা বিষিয়ে তুলছে। বড্ড শখ হয় ইনার সাধারণ নারীর মতো স্বামী সংসার সন্তান নিয়ে সুখে থাকার। কিন্তু কিছু মানুষের শখ শুধু স্বপ্ন হয়ে থেকে যায়। ভাগ্য আর বাস্তবতার লড়াইয়ে নিয়মিত কাছে হেরে যায়। মায়ের মৃত্যুর সময় যদি ইনাও মারা যেত, তবে হয়তো জীবনে এত কষ্টের সম্মুখীন হতে হতো না। মৃত্যু কোনো সমাধান না, কিন্তু জীবন যদি মৃত্যু যন্ত্রণা থেকে অধিক বিষাদময় হয়ে যায়, তবে মৃত্যুই শ্রেয়। প্রায় 1 ঘন্টা অরুণা বেগমের সাথে সুখ দুঃখ সহ সব বিষয় নিয়ে কথা বলেই না। তারপর রুম থেকে বের হয়ে যায়। অফিসের কাজে ইভানের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তার। কম্পিউটারে মুখ গুজে বসে আছে ইভান। তার সম্পূর্ণ দৃষ্টি এখন কাজের উপর। হঠাৎ দরজা নক করার শব্দ শুনে কম্পিউটার থেকে মুখ না তুলেই বলে, প্রভা, রুমে আসার জন্য তোমার অনুমতি নেওয়া কি দরকার? চলে আসো। প্রভার নাম শুনে ইনে ভ্রু কুচকে তাকায় ইভানের দিকে। তারপর মুখে একটা মিষ্টি হাসি বজায় রেখে রুমের ভেতর প্রবেশ করে। কম্পিউটারে মুখ গুজে এখনও কাজ করছে ইভান। ইনা গিয়ে পাশে বসে। প্রভা সবসময় ইভানের রুমে আসে। তারা একসাথে গল্প করে, কথা বলে, কাজ করে, যার জন্য ইভান মনে করেছে প্রভা এসেছে।
ইভান তার পাশে কারো উপস্থিতি বুঝতে পারে। এরপর বলে, প্রভা তুমি এমন চুপচাপ বসে আছো কেন? কথা বলছো না? প্রভাকে চুপচাপ থাকতে দেখে ইভান কাজ করা বন্ধ করে ফিরে তাকায়। তবে হঠাৎ করে ইনায়াকে দেখে অবাক হয়ে যায়। ইভান হয়তো ইনাকে প্রত্যাশা করেনি। ইভানের এমন মুখ করা দেখে ইনা হেসে ওঠে। ইভান অবাক হয়ে বলে, ইনায়া তুমি এখানে? আর প্রভা কোথায়? ও আসে নাই? না ইভান ভাই, প্রভা আসেনি। কিন্তু ইভান ভাই, মনে হয় আপনি প্রভার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। না, এমন কোনো বিষয় না। আসলে প্রভা বিকালে আমার রুমে আসে কাজের বিষয় জানার জন্য, এই জন্য মানে। ইনার কথায় ইভান থতমত খেয়ে যায়। ইভান বলে, আসলে মামুনের অসুস্থতার জন্য কয়েকদিন ধরে আসতে চাই, কিন্তু কাজের প্রেসারে আর আসা হয়নি, যার জন্য আজ চলে আসলাম। আর অফিসে কাল মিটিং আছে, তাই আসা আর কি। ওকে। ইনা আর ইভান অফিসের মিটিং বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছে। প্রায় 10 মিনিট পর কথা বলা শেষ হয়। ইনা আর ইভানের মধ্যে এখন কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক নাই। ইভান এখন তার কাজ আর ব্যক্তিগত জীবন নিয়ে বিজি। ইভান জানে ইনা কখনো অরণ্যের জায়গায় অন্য কোনো পুরুষকে দিতে পারবে না। অসম্ভবের প্রতি অসম্ভব টান রেখে লাভ। যে মানুষ তোমার ভাগ্যে নাই তার জন্য বৃথা চেষ্টা করার জন্য কোনো প্রয়োজন নাই। ইনা ইভানের থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে যায়। চৌধুরী বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে ইনায়া। উদ্দেশ্য তার এখন হাসপাতালে যাওয়া। ইনা যখন সিঁড়ি দিয়ে নিচে নামবে তার আগে একজন পিছন থেকে বলে ওঠে, বিবাহিত মেয়ে মানুষ হয়েও অন্য ছেলের রুমে এতক্ষণ থাকা তো কোনো ভদ্রনারীর কাজ না। জামাই হাসপাতালে ভর্তি, মরে তো যায় নাই। হঠাৎ এমন কথা শুনে ইনা দাঁড়িয়ে যায়। চৌধুরী বাড়িতে এমন কথা তাকে কে বলতে পারে সেটা সে জানে। প্রতিটা কথায় ইনার চরিত্র নিয়ে কথা বলেছে, যার কারণে ইনার আত্মসম্মানে লেগে যায়। যত তুমি চুপ করে সব সহ্য করবে ততই মানুষ তোমাকে দুর্বল ভেবে তোমার সাথে খারাপ ব্যবহার করবে। ইনাকে এতক্ষণ কথা শোনানো মহিলা আর অন্য কেউ না, প্রভার মা। বিদেশে এতদিন থাকার পরও যে একটা মানুষের মন মানসিকতা এতটা নিচু হতে পারে সেটা ওনাকে না দেখে জানতো নাই না। চৌধুরীর বাড়িতে না আসার অন্যতম একটা কারণ হলো উনি মহিলা অতিরিক্ত ফাজিল আর অভদ্র। প্রায় একমাত্র আগে উনি বিদেশ থেকে চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। প্রভা যতটা ভদ্র আর শান্ত, তার মা ঠিক ততটাই অভদ্র আর বেয়াদব। এত বয়স হয়ে যাওয়ার পরও কথায় কোন কথা বলতে হবে তার ন্যূনতম জ্ঞান বা বুদ্ধি ওনার নাই। প্রভার মা শায়লা বেগম ইনাকে একদম সহ্য করতে পারে না, যার কারণ হয়তো ইভান আর ইনার বিয়ের ঘটনা। নিজের মেয়ের সাথে ইভানের বিয়ে দিতে চান উনি। ইনার পেছনে ফিরে শায়লা বেগমের দিকে তাকিয়ে বলে, মিসেস শায়লা বেগম, আপনি এই বাড়ির অতিথি আর আমার মামুনির বান্ধবী, যার জন্য আপনাকে আমি সম্মান করি। কিন্তু ইনায়ার চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তবে ইনায়া তাকে ছেড়ে দেয় না। যথেষ্ট বয়স হয়েছে আপনার, কোথায় কোন কথা বলতে হবে সেটা আপনার নিশ্চয়ই জানা আছে। ইনার কথায় শায়লা বেগম হাসে। এর মেয়ের সাথে তার শত্রুতা নেই, কিন্তু ইভান আর প্রভার বিয়ের সবচেয়ে বড় বাধা ইনা। স্বামীর অসুস্থতার সুযোগ নিয়ে অন্য পুরুষের সাথে সময় কাটায় সে। প্রভা খুব সহজ সরল মেয়ে, যার কারণে ইনার এইসব জঘন্য খেলার বিষয়ে সে ধারণা করতে পারে না। কিন্তু শায়লা বেগম ইনাকে ছেড়ে দেবেন না, অসম্ভব। শায়লা বেগম বলে, যার চরিত্র ঠিক নেই সে আবার চরিত্র নিয়ে কথা বলছে। প্রায় 10 মিনিট আগে ইভানের রুমে গেলে জামাই হাসপাতালে ভর্তি, এই জন্য অন্য পুরুষের সাথে। শায়লা বেগম কথাটা শেষ করার আগে ইনা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে। তারপর তেজ দীপ্ত কণ্ঠে বলে, ভদ্র ভাষায় কথা বলেন আন্টি। আমার স্বামী অসুস্থ কিন্তু মারা যায়নি এখনো, কথাটা মনে আছে আমার। আর ইভান চৌধুরী আমার ভাসুর হন। স্বামী অসুস্থ থাকার কারণে ব্যবসা, ঘর, সংসার সব সামলাতে আমার একটু সমস্যা হয়, যার জন্য ভাসুর হিসেবে ইভান চৌধুরী আমায় হেল্প করেছেন। সব ভদ্র ভাষায় কথা বলেন। শায়লা বেগম ইনার এমন রাগ দেখে ভয় পান, তবু উনি বলে, ইনায়া, তুমি শুধু টাকার জন্য ইভানের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাও। ইনার ইচ্ছা করছে মহিলাকে থাপ্পড় দিতে, কিন্তু সে বয়স্ক মহিলার গায়ে হাত তুলতে পারবে না। ইনায়া বলে, শুনুন আন্টি, টাকার দরকার তার রয়েছে যে আপনার মতো ছোট লোক। এই ইনায়া রাজ চৌধুরী, তার টাকার প্রয়োজন নেই। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমার স্বামী, আর সে যা টাকা রেখে গেছে সেটা দিয়ে আপনার মতো এমন 10টা নষ্ট মহিলাকে কেনা যাবে। আর আমি এই বাড়ির বউ, যদি এক্ষুনি মামুনিকে আপনার বলা ব্যবহারের কথা বলি না, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। সো নেক্সট টাইম ভদ্রতা আর অসভ্যতা শিখে তারপর আমার সাথে কথা বলবেন, না হলে থাপ্পড় দিয়ে শিখিয়ে দেব, মনে রাখবেন আপনি। শায়লা বেগম কিছু বলতে যাবে এর আগে ইনার সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। হাসপাতালে এখন সময় 7টা বাইরে, মাগরিবের আজান শোনা যাচ্ছে। কেবিনের মধ্যে হঠাৎ অরণ্যর হাত সামান্য নড়ে ওঠে। প্রায় 2 বছর পর অরণ্য চোখ খুলে যায়।
পিটপিট করে চোখ খুলে দেখে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। অরণ্য মাথায় ব্যথা করছে। সামনে থাকা দেয়াল ঘড়ির মধ্যে রাত 7টা বাজায় বেল বেজে উঠেছে। ঘড়ির নিচে তারিখ আর সাল রয়েছে। অরণ্য সালটা দেখে অবাক হয়ে যায়। হোয়াট দ্য হেল?